আসসালামু আলাইকুম ভাইয়া। আমি রংপুর সদরের কোন এক গ্রামে থাকি। গ্রামের এবং আমার নাম সঙ্গত কারণে বললাম না, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। আমাদের গ্রামটা রংপুর সদর থেকে দক্ষিণ পশ্চিমে। কোন এক সালের ঘটনা। আমার তারিখ 2 মে। আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের নাম রাকিব। সে সর্বদা চঞ্চল টাইপের ছেলে। আমার সাথে তার পরিচয় কোনো এক স্থানে। অনেক আকুতি বিনতি করার পর আমি গিয়েছি তার বাড়িতে। তার বাড়িটা সদর হতে 50 কিলোমিটার উত্তরে। তাদের বাড়িটার বাম দিকে ঘন জঙ্গল, বাম দিকে একটা গ্রাম। হ্যাঁ, তাদের বাড়ি হতে বাম দিকের গ্রামে যেতে 5 টাকা লাগে ভ্যানে করে। সামনে 4টি বিশাল শাল গাছ এবং পেছনেই লেবু বাগান। তাদের বাড়িতে যাওয়ার একদিন ভালোই কাটছিল। ভাবছিলাম নিজ গ্রামে চলে আসব, কিন্তু 2 দিন প্রচুর বৃষ্টি, তাই নিজ গ্রামে আসা হয়নি। সেদিন মাগরিবের সময় দুজনে গিয়েছি বাজারে। হাটটা ওই দূরের গ্রামের একটু পরে। হাটে যাওয়ার সময় কোন রকম একটা ভ্যান পেয়েছিলাম। আমরা হাট থেকে আসার সময় এশার আজান দেয়। কোনো ভ্যান না পাওয়ায় হেঁটেই রওনা দিলাম। যখন গ্রামটা পার হয়ে ঠিক রাকিবের গ্রাম আর ওই গ্রামের মাঝখানে আমরা, তখন রাস্তার বাম দিকে একটা কদম গাছের পাকা কদম ফল আমার পায়ে এসে লাগলো। কদম গাছটা রাস্তা থেকে ন্যূনতম 20 গজ রাস্তার ওপাশে, অর্থাৎ রাস্তার পাশে যেগুলো জমি থাকে সেখানে। আর হ্যাঁ, রাকিবের বাড়ি আর ওই দূরের গ্রামের রাস্তাটা একেবারেই ফাঁকা। এই মধ্যবর্তী দূরত্বে রাস্তার দুপাশে ইউক্যালিপটাস আর সেগুন গাছ ছাড়া আর কিছুই নেই, সম্পূর্ণ ফাঁকা। তখনও টিপ কতিপয় বৃষ্টি পড়ছে। তারপর এক প্রচন্ড বাতাস, ঠিক বৈশাখী ঝড়ের মতো বাতাস। রাকিব এবং আমি দুজনই অবাক হয়ে গেলাম। এরপর আমাদের থেকে কিছু দূরে একটা আলো দেখতে পেলাম। আলোটা মনে হচ্ছে রাস্তা থেকে উপরে উঠছে। কি বলবো ভাইয়া, কদম পড়াতেই যে ভয় পেয়েছি, আবার আলো উপরে উঠা দেখে আরো ভয় পেয়ে যাই। আমরা ভাবলাম আবারও বাজারের দিকে দৌড় দেই, এবং তাই করলাম। কিন্তু খুব জোরে দৌড়াতে গিয়ে রাকিব পড়ে যায় এবং আমি দেখতে পাই কালো একটা মানুষ, 4 ফুট হবে। মানুষটার চোখ টকটকে লাল এবং রাকিবের মাথায় হাত দিয়ে চুলগুলো ছিঁড়ছে। হ্যাঁ, তখনও আমার হাতে রাকিবের ফোনের টর্চ জ্বালানো ছিল। মানুষটার হাতে লাল আগুনের শিখা জ্বলছে। এই দৃশ্য দেখার পর কি হয়েছিল আর জানি না। পরের দিন ভোর 5:10 কিংবা 12 মিনিট হবে আমার জ্ঞান ফিরে, এবং আমি দেখি রাকিবের মাথার অনেকগুলো চুল মাটিতে পড়ে। চুলে আগুন লাগিয়ে দিলে অবশিষ্ট চুল যেমন দেখায় ঠিক সেরকম দেখাচ্ছিল। অবাক হয়ে দেখি আমারও 2 হাতে মাঝ আঙ্গুলটার নখে রক্ত জমে আছে। লোহা বা শক্ত কিছু দিয়ে আঘাত করার পর যেমন রক্ত জমে, তেমনি রক্ত জমে আছে। অবাক করার বিষয় হলো আমার 2 আঙ্গুল ওই একই জায়গায় আঘাতের চিহ্ন। এরপর রাকিবের বাসার লোকজনদের জানালে সবাই মিলে রাকিবকে বাসায় নিয়ে যায়। রাকিবের জ্ঞান ফেরে পরের দিন দুপুরে। আমিও বিকেল বেলা নিজ গ্রামে চলে আসি। এরপর থেকে আর রাকিবের বাসায় যাওয়া হয়নি। এই ছিল আমার ঘটনা। আমার একটাই প্রশ্ন, ওই রাতে কে ছিল ওই ব্যক্তি? ভৌতিক 90.8 আসসালামু আলাইকুম ভাইয়া। আমি শাওন, টিকাটুলি থেকে লিখছি। আমি ভৌতিকের একজন বড় ফ্যান। ডাউনলোড করা এপিসোড শুনি এবং মাঝে মধ্যে ইউটিউব থেকে শোনা হয়। দুঃখ প্রকাশ করছি এই জন্য যে লাইভ কখনো ভৌতিক শোনা হয়নি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করছি সেটি মূলত একটি শ্মশান ঘাটের ঘটনা। বহু আগে বিশেষ কাজে আমি পাবনায় গিয়েছিলাম।
তো সেদিন রাতের ঘটনা। খবর পাই পাশের বাড়িতেই বিয়ে হচ্ছে। বিয়ের ধুমধাম অনুষ্ঠান। ভাবলাম একটু ঘুরে আসি, ভালো লাগবে। আমি আমার এক বন্ধুকে নিয়ে সেখানে চলে যাই এবং সেদিন হলুদের অনুষ্ঠান হওয়ায় যথারীতি সবাইকে তারা গ্রহণ করে নেয় এবং খুব মজা আনন্দ করে আমরা বাড়িতে ফিরে আসি। এর পরদিনের ঘটনা। বিয়ে অনুষ্ঠান হবার আগে খবর আসে মেয়েটি আত্মহত্যা করেছে। প্রচন্ড খারাপ লাগে শুনে। একটা মেয়ে যার বিয়ে হচ্ছে সেই মেয়ে কেন আত্মহত্যা করবে? তার লাশ দেখার জন্য খুব ইচ্ছে হয়। আমি যাই লাশ দেখতে। জানাজার পর লাশ সাধারণত দেখানো হয় না, এর জন্য আমি আগেই চলে যাই। অনেক চেষ্টা করি লাশ দেখার জন্য, বাট কেউ লাশ দেখায় না। পরে জানতে পারলাম যে মেয়েটার হাতে আলতা, মেহেদি সবকিছুই ছিল। এইভাবেই তাকে কবর দেয়া হয়। এর 2 দিন পরের ঘটনা। আমি রাতে ঘুমোচ্ছিলাম। হঠাৎ স্বপ্নে দেখি সেই মেয়েটা আমাকে বলছে, আমি তোকে মেরে ফেলবো, আমি সবাইকে মেরে ফেলবো, যারা আমাকে বাঁচতে দেয়নি আমি সবাইকে মেরে ফেলবো। আমার ঘুম ভেঙে যায়। আমি চিৎকার দিয়ে উঠি। ওঠার পর নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করি। বিছানার পাশে পানি ছিল, সেই পানি খাই এবং সাথে সাথে আমার আরেক বন্ধুকে আমি ফোন করি। ফোন করে তাকে সেই ঘটনাটা বলি। তখন সে শুনে অনেকটা অবাক হয়ে যায়। সে বলে যে আমিও একই রকম স্বপ্ন দেখেছি। পরদিন সকালের ঘটনা। আমরা স্থানীয় একটা টঙে আড্ডা মারছিলাম। পরবর্তীতে সবার সাথে কথা বলে যেটা বোঝা গেল, এলাকার অনেকেই একই রকমের স্বপ্ন দেখেছে। সেদিন রাত চলে গেল। এর পরদিন রাতে একই রকমের স্বপ্ন অন্যান্য মানুষটা দেখতে শুরু করে। বলা হয়ে থাকে যে মেয়েটি আত্মহত্যা করেছে সেই মেয়েটি প্রচন্ড ধার্মিক ছিল এবং তার চেহারা এলাকার অনেকেই দেখেনি। সবসময় পর্দা করে তারপর স্কুল কলেজে আসা যাওয়া ছিল। অনেকের ধারণা এই মেয়ের কারোর সাথে সম্পর্কই থাকতে পারে না, যার জন্য সে আত্মহত্যা করবে। পরবর্তীতে বিভিন্ন লোকজন যখন এই স্বপ্ন দেখা শুরু করে তখন সবাই ভয় পেতে শুরু করে। এমনটা কেন হলো সেটা নিয়ে তারা একটু পেছনে ফিরে তাকায়। এরপর যে ঘটনা তারা বের করে সেটা অনেকটা লোমহর্ষক ঘটনা ছিল। বলা হয়ে থাকে যে ছেলের সাথে তার বিবাহ ঠিক হয়েছিল সেই ছেলে ছিল একজন ডাকাত ক্যাটাগরির লোক। সে একাই অনেক লোকজনকে খুন করেছে এবং যাদেরকেই মেরেছে তাদেরকে বীভৎসভাবে সে মেরেছিল। অনেকেই বলে সেই লোকটা শয়তান পর্যন্ত পালত, ব্ল্যাক ম্যাজিক করত এবং করেনি এমন কোনো পাপ নেই। এমত অবস্থায় কোনোভাবে সেই মেয়ে সেই ছেলেকে বিবাহে রাজি হয় না, কিন্তু এই কথা সে কাউকে বলতে একেবারেই নারাজ। সে নিজে নিজে ভাবে যে আমি আমার নিজেকে শেষ করে দিয়ে তারপর সবাইকে শিক্ষা দিব যে এই লোক ভালো ছিল না। পরবর্তীতে তার ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানা যায় যে সেই মেয়ের সাথে সে বিভিন্নভাবে আগে থেকেই যোগাযোগ করার চেষ্টা করে, খুব খারাপ কুপ্রস্তাব দেয় এবং তার সাথে কথা চলাকালীন অবস্থায় সেই মেয়েটা বুঝতে পারে এই লোক খারাপ। তো মূল ঘটনায় আসি। আত্মহত্যা করার পর ঠিক 15 দিনের ঘটনা। যে লোকটার সাথে তার বিয়ে হবার কথা ছিল সেই লোকটা পাগল হয়ে যায়। অনেকেই তাকে নৌজু পাগলা বলে ডাকত। স্থানীয় লোকজন ভাবে হয়তোবা যে মেয়েকে বিয়ে করতে চেয়েছিল তাকে বিয়ে করতে না পেরে সে এমনটা হয়ে গেছে। পরে ভালো মতো অনেকেই খেয়াল করে দেখে যে সে আড়ালে কার সাথে যেন কথা বলছে। প্রায় সে একা একা কথা বলতো এবং যেই মেয়ের সাথে তার বিয়ে হবার কথা ছিল সেই মেয়ের সাথেই কথা বলতো, এমনটাই ধারণা করা হয়। মাঝে মধ্যেই সেই মেয়ের নাম ধরে বলতো, আমাকে তুই মাফ করে দে, আমাকে ছেড়ে দে। অনেকের ধারণা সেই লোকের সাথে সেই মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়। অনেকটা অভিশপ্ত আত্মারা যেমন করে তার আশেপাশের লোকজনদেরকে বিরক্ত করে, ঠিক সেইভাবে। ভাইয়া, এই ছিল আমার ঘটনা।